স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহের ব্যবধানে হার দ্বিগুণেরও বেশি হচ্ছে, কিন্তু আশার কথা হচ্ছে সংক্রমণের হার বৃদ্ধির তুলনায় হাসপাতালে রোগী ভর্তির হার অনেকটা কম। দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোর করোনা ইউনিট এখন অনেকটাই খালি। জেলা হাসপাতালগুলোর চিত্র জানাতে কুষ্টিয়া, যশোর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান, রিপন হোসেন ও নয়ন বড়ুয়া জয়। শুরুতে চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, গত বছর করোনার পিক টাইমে ভয়াবহ পরিস্থিতি ছিল কুষ্টিয়ায়, হাসপাতালে তিল ধারণের ঠাঁই ছিল না। এবারও জেলার সংক্রমণ বেড়েই চলছে, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তানিয়া। আপনি যেমন বলছিলেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের সময় অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ে করোনার গত জুন, জুলাই, আগস্টে আমি এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেখেছি যে পুরো 250 শয্যাই কিন্তু করোনার জন্য ডেডিকেটেড ছিল এবং সে সময় এই 250 শয্যা ছাপিয়ে করিডোর, বারান্দা, এমনকি হাসপাতালের বাইরে আমরা রোগী চিকিৎসা নিতে দেখেছি। আমরা দেখেছি যে সে সময় কিন্তু 400রও বেশি রোগীকেও আমরা কোনো কোনো সময় হাসপাতালে চিকিৎসা নিতে দেখেছি। কিন্তু আজকের তথ্য আমি আপনাকে যদি জানিয়ে দিই, এখন এই হাসপাতালে মাত্র 5 জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। গত 24 ঘন্টায় 3 জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছে হাসপাতালে এবং এর মধ্যে 2 জন সুস্থ হয়ে তারা বাসায় চলে গেছে। এখন আর মাত্র 5 জন করোনা রোগী, 50 শয্যার যে 2টি ওয়ার্ড করোনার জন্য এখন ডেডিকেটেড রাখা হয়েছে সেখানে ভর্তি আছেন। অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে করোনা রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে খুব কম, কিন্তু সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি গত 3 দিনের সংক্রমণের হিসাব যদি আপনাকে বলি, একদিন আগে যেটা ছিল 26 এবং গতকাল ছিল 29, আজকে সেই সংখ্যা কিন্তু 44। এক সপ্তাহের হিসাব যদি আমি বলি, 140 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, আগের সপ্তাহে ছিল মাত্র 48 জন। এই যে করোনায় নতুন নতুন করে রোগী বাড়ছে, চিকিৎসকরা বলছেন যে এসব অধিকাংশ রোগীদেরই কিন্তু বাসায় তারা চিকিৎসা নিয়ে টেলিমেডিসিন বা বিভিন্ন পদ্ধতিতে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। সে কারণে বেশিরভাগ রোগীকেই কিন্তু হাসপাতালে আসতে হচ্ছে না। আমরা দেখেছি যে গতকাল 2 জনের মৃত্যু হয়েছে এখানে। এই 2 জনের মৃত্যুর মধ্য দিয়ে 789 জনের মৃত্যু হয়েছে। এই যে করোনা সংক্রমণের ব্যাপারে চিকিৎসকরা যেটা বলছেন যে সংক্রমণ যদি স্বাস্থ্যবিধি না মানে সংক্রমণ আরো বাড়বে। আমরা এই খবর জানিয়ে চলে যাব যশোরের খবর জানতে রিপন হোসেনের কাছে। যশোর থেকে জানাবেন রিপন হোসেন। ধন্যবাদ প্রিয় সহকর্মী জাহিদুজ্জামান আপনাকে। আমি রয়েছি যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের চিত্রটি একই রকম। আমরা দেখেছি যে গত বছর যখন করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছিল তখন হাসপাতালে রোগীর তিল ধরার ঠাঁই ছিল না, অনেকে গাছতলায় ছিলেন। এমন পরিস্থিতিতে এবছর কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত হাসপাতালে রোগীর সংখ্যা কম রয়েছে। এখন পর্যন্ত রেড জোনে এই হাসপাতালে ভর্তি রয়েছে 10 জন এবং ইয়েলো জোনে ভর্তি রয়েছে 16 জন। মোট 26 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যেখানে প্রায় 4 শতাধিক করোনায় আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এখনও পর্যন্ত হাসপাতালের যে করোনা ওয়ার্ডের যে বেডগুলো রয়েছে সেই বেডগুলো খালি রয়েছে। তারা বলছেন মানুষ যদি সচেতন হয়, সময় মতো মাস্ক পরে এবং করোনার যে বিধিনিষেধ রয়েছে 11 দফার যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ যদি মানে তাহলে এই সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। সেক্ষেত্রে চিকিৎসকরা আরও জানিয়েছেন যে হাসপাতালে এবছর রোগীর সংখ্যা কম হওয়ার কারণ যেটি তারা জানিয়েছেন সেটি বলছেন যে টিকা নেওয়া হয়েছে এবং মানুষ কিছুটা হলেও তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বেড়েছে। এই কারণে হয়তো তারা বাড়ি বসে, ঘরে বসে চিকিৎসা নিলেই সেই রোগটি সারার যে প্রবণতা সেটি রয়েছে, সে কারণে মানুষ হাসপাতালমুখী কম হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যাও কম হচ্ছেন। এখন পর্যন্ত আইসিইউতে কিন্তু এখনও দেখেছি আমরা কোনো রোগী ভর্তি নাই করোনা আক্রান্ত হয়ে। তো সব মিলে এখনও পর্যন্ত বেডগুলো খালি রয়েছে এবং তারা আশা করছে এভাবেই খালি থাক। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, সেখানকার খবর জানবো। জয়। ধন্যবাদ রিপন আপনাকে। আপনি যেমনটা যশোরের খবর জানিয়েছেন
তেমনিভাবে কিন্তু আসলে বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখছি করোনার সংক্রমণ কিন্তু অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কয়েকদিনের ব্যবধানে কিন্তু আসলে অনেক জন আক্রান্ত হয়েছে, যে প্রায় আমরা যতটুকু পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে প্রায় 26% বেশি করোনা আক্রান্ত হচ্ছে। কিন্তু হাসপাতালগুলোর কথা যদি আমরা আপনাকে জানাই, আক্রান্ত হলেও হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু এত বেশি না। যেখানে কোভিড যে ইউনিটগুলো খোলা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি সেভাবে কিন্তু আসলে ভর্তি হচ্ছে না। কারণ হলো মানুষের যে জ্বর কাশি সর্দি থাকলেই কিন্তু আসলে তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না। তার কারণে কিন্তু আমরা দেখছি কয়েকদিন আগে 2 জনের মৃত্যু হয়েছে, গতকাল 1 জনের মৃত্যু হয়েছে। একইভাবে এইভাবে মৃত্যুর হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু যারা চিকিৎসক আছেন তাদের কিন্তু পরামর্শ রয়েছে, যারা কিন্তু আসলে যে এইভাবে কিন্তু আসলে যদি কেউ আক্রান্ত হয় যে করোনা বলে, যারা কিন্তু আসলে ওরকম কিন্তু আসলে যে হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তাদের চিকিৎসকদের পরামর্শ রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, সিভিল সার্জন যেমনটা আমাদেরকে জানিয়েছেন, যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু হাসপাতালের দিকে কিন্তু আসছে না। তার কারণে কিন্তু আসলে যে মৃত্যুর হার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তো এখন থেকে কিন্তু মানুষ যদি সচেতন হয়, এমনকি মানুষ যে স্বাস্থ্যবিধি যে বিধিগুলো দেওয়া হয়েছে সেই বিধিগুলো যদি মানুষ মানে, তাহলে কিন্তু আসলে করোনা সংক্রমণ দ্রুত কিন্তু আসলে চট্টগ্রামে কমে আসবে বলে তারা মনে করছেন। একই সাথে যে টিকা কেন্দ্রগুলোর কথা যদি আমরা আপনাকে জানাই, টিকা কেন্দ্রে কিন্তু আসলে মানুষের ভিড় বেড়েছে, টিকা নিচ্ছে অনেকে, আবার কেউ টিকা পেয়েছে। এখন আমরা দেখছি যারা টিকা পেয়েছে তারা বলছেন কিন্তু আসলে যে এখন 3য় ডোজের অপেক্ষায় অনেকজন আছেন, যে এখন বিভিন্ন এরপরে কিন্তু আসলে শিশু যারা আছেন, শিশুরাও কিন্তু আমরা শিশুরা যারা আছে তারাও কিন্তু আসলে সর্দি কাশি জ্বরে কিন্তু আক্রান্ত হচ্ছে। তাদের কোনো এখনো পর্যন্ত সেরকম কোনো চিকিৎসা আসেনি করোনা নিয়ে। কিন্তু আসলে করোনা আক্রান্ত শিশুরা যদি আক্রান্ত না হলেও কিন্তু আমরা দেখছি এখন যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু টিকার আওতায় আনার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের আলোকে কিন্তু আমরা দেখছি তারা টিকা নিচ্ছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোর পরিস্থিতি জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে আজ থেকে পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়ার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তানিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আজ থেকে গণপরিবহন শ্রমিকদের যে টিকাদান কার্যক্রম সেটি উদ্বোধন করা হয়েছে কিছুক্ষণ আগেই। বিআরটিএ এবং স্বাস্থ্য অধিদপ্তর অর্থাৎ ঢাকা জেলার যে সিভিল সার্জন অফিস, সেখান থেকে আসলে এই টিকা কার্যক্রমের যে কার্যক্রম সেটি উদ্বোধন করা হচ্ছে এবং মহাখালী বাস টার্মিনালে আজ থেকে দেওয়া হচ্ছে গণপরিবহন শ্রমিকদের টিকা। আমরা একটু কথা বলতে চাইবো এখানকার যে ঢাকা জেলা সিভিল সার্জনের অফিসের যিনি মেডিকেল অফিসার আছেন ডক্টর ঝুমানা, তার সঙ্গে কথা বলবো। ডক্টর ঝুমানা, আমাদেরকে একটু বলবেন যে আজকে উপস্থিতি কেমন পরিবহন শ্রমিকদের এবং পরবর্তীতে আসলে টিকা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে? ধন্যবাদ আপনাকে। বিআরটি এর চাহিদা অনুযায়ী আমাদেরকে প্রাথমিকভাবে 900 জনের তালিকা দেওয়া হয়েছিল, বাট আপাতত আমরা আজকে যেটা দেখছি যে 100 জনের মতো তারা উপস্থিত করতে পেরেছেন। হয়তো এটা বিভিন্ন রুটে বাস চলে, শ্রমিকরা থাকেন না, এই জন্য তো আপাতত আজকে আমরা 100 জনকে ভ্যাকসিনেট করব। বাট সামগ্রিক পরিবেশ বিবেচনা করবে, আমাদের অনুরোধ থাকবে তালিকা অনুযায়ী আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে টিকার ব্যবস্থা করব পরবর্তীতে। এমনিতে এত কম হওয়ার কারণ কি? আপনি কম হওয়ার কারণ ইতিমধ্যেই কিন্তু অনেকে ভ্যাকসিনেটেড হয়ে গেছে, অনেকেই টিকার আওতায় চলে এসছে। আর ওই যে আরেকটা হতে পারে যে আজকে উনি ঢাকাতে নেই, উনি হয়তো অন্য জায়গায় বাস নিয়ে চলে গেছেন, উনি অন্য রুটে চলাচল করছেন, এইটা একটা কারণ হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর ঝুমানার সঙ্গে, তিনি জানাচ্ছিলেন যে আসলে এই টিকা কার্যক্রমে আজকে যে আসলে পর্যাপ্ত পরিমাণে উপস্থিতি না হওয়ার বিষয়টি তিনি জানাচ্ছিলেন এবং বিআরটিএ থেকে 900 জনের তালিকা দেওয়া হলো, আজ এসেছেন মাত্র 100 জন। এবং তা নিয়ে আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে পরবর্তীতে কিন্তু এই টিকা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য নিকটবর্তী যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে টিকা দেওয়া হবে, যেহেতু টার্মিনালগুলোতে আসলে টিকা সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটি না থাকায় কিন্তু আসলে এই কার্যক্রম টিকে পরবর্তীতে নিকটস্থ টিকাদান কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে। এবং সেই সঙ্গে গণপরিবহনের যাদের
জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড নেই তারাও কিন্তু চাইলে টিকা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে টিকা কার্ডের মাধ্যমে তাদেরকে কিন্তু আসলে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। এবং সেই সঙ্গে আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে শুধু গণপরিবহন শ্রমিকই নয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছেন যে পরবর্তীতে আসলে ধীরে ধীরে গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণপরিবহন শ্রমিক, কলকারখানার শ্রমিক যারা রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা কাজ করেন তাদেরকেও কিন্তু গুচ্ছ পদ্ধতিতে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু তাদেরকে টিকা কার্যক্রমে নিয়ে আসা হবে। এবং সর্বোপরি আসলে দেশের সব মানুষকে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে যে কার্যক্রমগুলো হাতে নেওয়ার প্রয়োজন সেই কার্যক্রমগুলোর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি তানিয়া আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিবহন শ্রমিকদের করোনার টিকা কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিশাদ হাসান। এবারে অন্য প্রসঙ্গ। এদিকে 24 ঘন্টায় বিশ্বে করোনায় 28,52,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। একদিনে মৃত্যু হয়েছে 7,640 জনের। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 33,47,00,000 ছাড়ালো, আর মোট প্রাণহানি ছাড়ালো 55,72,000। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। 4,64,000-এর বেশি আক্রান্ত ও 375 জনের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। একদিনের হিসেবে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে ইতালিও। আক্রান্ত হয়েছে 2,28,000-এর বেশি। পূর্ববর্তী দিনের চেয়ে ভারত ও ব্রাজিলেও সংক্রমণ বেড়েছে। দেশ দুটিতে যথাক্রমে 2,77,000-এর বেশি ও 1,32,000-এর অধিক আক্রান্ত হয়েছে। 24 ঘন্টায় গেল ফেব্রুয়ারির পর সর্বোচ্চ 438 জনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। একদিনে যুক্তরাষ্ট্রে 4,32,000-এর বেশি আক্রান্ত ও 1,443 জনের মৃত্যু হয়েছে। এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে যাচ্ছে শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর 12টার মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে তারা এই কর্মসূচি শুরু করবে বলে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে শাবিপ্রবির ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক জহিরউদ্দিন আহমেদ ও প্রক্টর ডক্টর আলমগীর কবিরের পদত্যাগের দাবিও জানান তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার বলেন, গত শনিবার পুলিশের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা 200 থেকে 300 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অথচ সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালকের উপস্থিতিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের ওপর দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিও জানান তারা। এদিকে চলমান কর্মসূচির অংশ হিসেবে গভীর রাত পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আমরা চাই নতুন ভিসি, নতুন প্রক্টোরিয়াল বডি এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা যারা শিক্ষার্থীদের কথা ভাববেন, যারা শিক্ষার কথা ভাববেন এবং ক্যাম্পাসে একটা মুক্ত পরিবেশ তৈরি করবেন। দুপুর 12টার মধ্যে যদি ভিসি পদত্যাগ না করেন স্বেচ্ছায়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। সেটা হচ্ছে আমরা আমরণ অনশন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে ক্যাম্পাস। মোতায়েন আছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ক্যাম্পাসের এখন অবস্থা কি দেখছেন গতকালকের সংঘর্ষের পরে? ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাসে এই মুহূর্তে থমথমে অবস্থা আছে। যেই স্থানটিতে সোহরাওয়ার্দী হল মোড়ে যেখানে সংঘর্ষ গভীর রাতে হয়েছে, সেই ঘটনায় কিন্তু 13 জন আহত হয়েছেন। এই স্থানটিতে সংঘর্ষের সূত্রপাত আপনি দেখতে পাবেন যে সংঘর্ষ কতটা ভয়াবহ ছিল, যে এইখানে ইট পাটকেল নিক্ষেপ, কাচের টুকরো, বিভিন্ন কিছু পড়ে আছে। দুইটি গ্রুপের মধ্যে, এই দুটি গ্রুপ আমরা যতটুকু জেনেছি যে শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেলের অনুসারী বলে পরিচিত ক্যাম্পাসে। একটি হচ্ছে বিজয় আর একটি সিএফসি। একটি গ্রুপ সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে, আর একটি গ্রুপ বিজয়, আরেকটি গ্রুপ অবস্থান করছে শাহ আমানত হলে। এই দুটি গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের ঘটনায় যে 13 জন আহত হয়েছেন
তারা বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে চিকিৎসা নিয়েছেন রাতে, তবে কেউই গুরুতর আহত নয় এমনটি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির অনুরোধে পুলিশের অতিরিক্ত সদস্যরা কিন্তু এখনো অবস্থান করছেন, রাতভর তারা এখানে ছিলেন। আর এখানে পুলিশের অন্যান্য সদস্যরা আবার সকালে যারা আসেন তারা এসেছেন। ক্যাম্পাসে এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং চাপা উত্তেজনা বিরাজ করছে। গতকাল সারা দিনই এই দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা ছিল। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি, আপনি নিশ্চয় জানেন যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। সভাপতি, সাধারণ সম্পাদক, বছর পার হতে চলেছে। এরপর বাকি পদগুলোতে এখনো কিন্তু কমিটি দেওয়া হয়নি, যেটির কারণে ছাত্রলীগের 3টি গ্রুপ এখানে আছে। 3টি গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছিল। গত কিছুদিন আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় ছাত্রলীগের 2জন নেতা এখানে আসার পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা, যেন পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয় সেই দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করেছিলেন। এছাড়া বন্ধ ক্যাম্পাসেও আমরা দেখেছি 50 বারেরও বেশি সময় এখানে ছোটখাটো সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখন আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে পরিদর্শন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ বিষয়ে বিস্তারিত জানাতে রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, মেয়র কি ধরনের কর্মসূচিতে অংশ নিচ্ছেন? জি ধন্যবাদ তানিয়া আপনাকে। যেটি বলছিলাম যে আসলে এই যে সরকার ঘোষিত যে 11 দফা যে বিধিনিষেধ, সে বিধিনিষেধ কার্যকরে কিন্তু যে মাঠে কিন্তু কাজ করছে বিভিন্ন সংস্থার মোবাইল কোর্ট সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, এবং একই সাথে কিন্তু আজ ঢাকা উত্তর সিটির মেয়র কিন্তু তিনি কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় জটিকা অভিযান করছেন এবং বিভিন্ন জায়গায় যে স্বাস্থ্যবিধি নিশ্চিতের যে কার্যক্রম, সেই কার্যক্রমে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায় তিনি কিন্তু সাধারণ মানুষকে সচেতনতার পাশাপাশি যারা হোটেল মালিক রয়েছে তাদেরকে কিন্তু তিনি কড়াভাবে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যাতে করে যে সরকার নির্দেশ দিয়েছে যে এই টিকা সনদ প্রদর্শন সাপেক্ষে হোটেল রেস্তোরাঁ প্রবেশ ক্ষেত্রে সে বিষয়টি তিনি দেখছেন এবং তিনি কিন্তু সবাইকে বলছেন এই বিষয়ে যেন সবাই যেন সচেতন হয় এবং সচেতনতার সাথে তিনি কার্যক্রমগুলি পরিচালনা করছেন, কিন্তু তিনি অভিযানের সাথে রয়েছেন। মাননীয় মেয়রের কাছ থেকে জানতে চাইব আসলে উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্যবিধি নিশ্চিত 11 দফার, একটু জানবো আপনার কাছ থেকে। আপনি সকাল থেকেই দেখছি যে বিভিন্ন জায়গায় আপনি এই জটিকা অভিযান করছেন পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি এই স্বাস্থ্যবিধি নিয়ে একটু বলবেন। আমি সকালবেলা এসে আমরা বিভিন্ন আজকে আমি বলেছি যে আমি বেশ কয়েকদিন যাবত আমি কাউকে না বলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি এবং গিয়ে দেখছি যে রাস্তার উপরে খোয়া বালি, আমার ড্রেনের উপরে বালি, ড্রেনের উপরে খোয়া তারপরে পাথর, ড্রেন ব্লক করে দিচ্ছে। দোকানের যারা আছেন সকালবেলা তারা আল্লাহর নাম নিয়ে তার দোকান খুলছে, মাশাল্লাহ ভালো কথা, কিন্তু দোকানের ময়লা আবার সামনে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, দোকানের ময়লা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, ক্যাচপিটের মধ্যে ফেলে দিচ্ছে। দেখি এটা অসম্ভব ব্যাপার। আমাদের শহরটাকে যদি আমরা নিজেরা পরিষ্কার না করি এটা হবে না। আমি একটা রেস্টুরেন্টে আসলাম রামপুরাতে, রেস্টুরেন্টে যারা খাবেন ওনারাও কিন্তু সাবধানে খেতে হবে। আমি বা সরকার কিন্তু সব কিছু বলবে না, কিন্তু সিটি কর্পোরেশন সবাইকে বুঝতে হবে যে এখন একটা করোনার আরেকটা ওয়েভ চলতেছে, ওমিক্রন ওয়েভ। সুতরাং আমাদের সবাইকে সুরক্ষা আমার, মাস্ক আমার, সুরক্ষা সবার, মাস্ক আমার, সুরক্ষা সবার, এটা মেনটেন করতে পারলে কিন্তু আমরা নিজের পরিবারকে, নিজেকে, এই শহরকে, দেশকে আমরা সেভ করতে পারবো। ধন্যবাদ। দাঁড়িয়ে শুনলেন আসলে যে উত্তর সিটি মেয়রের পক্ষ থেকে যেই কার্যক্রম নিয়মিত এর আগেও তিনি করে এসেছেন, গতবারও আমরা দেখেছি, সেটি কিন্তু এবারও কিন্তু তিনি শুরু করেছেন, এটি নিয়মিত চলবে বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। তানিয়া। দর্শক, সশস্ত্র বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করি। ফোর্সেস গোল 2030 আমরা প্রণয়ন করি, যার বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। আমরা চাই আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী আধুনিক এবং যুগোপযোগী হবে।
সেই সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি এবং জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতিকে যুগোপযোগী করে জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণয়ন করি। এয়ারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এখানে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু 96 সালে যখন সরকার তখনই বিপসট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। আমরা সিএমএইচগুলোকে অত্যাধুনিক হাসপাতালে রূপান্তর করি এবং আরও অনেকগুলি মেডিকেল কলেজও তৈরি করে দিই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ দমনে জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি জাতিপিতা আমাদের দিয়ে গেছে, আমরা সেই নীতি মেনে চলি। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত এলে আমরা চুপ করে থাকবো না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব। সেইভাবে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। আমরা সবসময় বিশ্বাস করি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তর্জাতিক আঞ্চলিক ঐক্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সব সময় যেখানে কোনো বিপন্ন মানবতা তার ডাকে আমরা সাড়া দিয়েছি, আমরা সাহায্য করার হাত বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে আমাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দান, সেটা আমরা করেছি। সেই সাথে সাথে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে। কাজে বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে আমাদের নীতিমালার কারণে আমরা একটা সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পেরেছি। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো জাতীয় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করে থাকেন এবং তারা সহযোগিতা করে থাকেন। যেমন করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে এবং মানুষের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। সে সময়ও আমাদের সশস্ত্র বাহিনী কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী ও চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা করে রেখেছেন। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নেও যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমরা আবারও সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে গৌরবের সাথে স্থানটি ধরে রাখতে পেরেছি। সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে 1975 সালে জাতির পিতার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। এরপর আর সেরকম অগ্রযাত্রা ছিল না। এবারে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার 411 বিলিয়ন মার্কিন ডলার। আমরা দারিদ্র্যের হার 40 ভাগ থেকে 20.5% নামিয়ে এনেছি। মাথাপিছু আয় 2554 মার্কিন ডলারে উন্নীত করেছি। আমরা যোগাযোগ ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলছি। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে যাচ্ছে, আর তাছাড়া স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার হচ্ছে। আমরা বিদ্যুৎ 100% আজকে বিদ্যুৎ সরবরাহ করছে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, এমনকি দ্বীপাঞ্চল অথবা হাওড় বাওড় অথবা পার্বত্য অঞ্চল সমস্ত এলাকার মানুষের ঘরে আজকে আমরা আলো জ্বালতে সক্ষম হয়েছি। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীও আমরা একই সঙ্গে উদযাপন করেছি। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে রেখেছি, যেমন 2009 সরকার এসে 2010 থেকে 2021 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছিলাম। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে আমরা তা বাস্তবায়ন করেছি। আমরা এখন 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা দিয়েছি যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে গড়ে উঠবে। আর সেই সাথে সাথে আমরা যেহেতু আমাদের এটা বদ্বীপ, এই বদ্বীপ অঞ্চলের মানুষগুলি ভবিষ্যতে জলবায়ুর অভিঘাত থেকে কিভাবে রক্ষা পাবে এবং সেই সুরক্ষা দেওয়ার জন্য এবং উন্নত জীবন নিশ্চিত করবার জন্য আমরা 2100 ডেল্টা প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছি।
সুধীবৃন্দ, ডিএসসিএসসি বাংলাদেশের একটি আন্তঃবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম ও সক্ষমতা সম্প্রসারণে নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমি ডিএসসিএসসি এর নতুন কমপ্লেক্সটি নির্মাণের অনুমোদন দেই এবং 2015 সালে উদ্বোধন করি। এখানে 10 তলা বিশিষ্ট অফিসার্স মেস নির্মাণ কাজ চলছে। প্রশিক্ষণার্থী, জেসিও, অন্যান্য পদবীর আবাসন সমস্যা নিরসনে বহুতল বিশিষ্ট একাধিক ভবন নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন সহ জনবল অনুমোদনের কারণে প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান হয়েছে। মহামারীকালীন সময়ের মধ্যেও ডিএসসিএসসি অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে একদিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়নি। আমি আশাবাদী প্রতিষ্ঠানটি শিক্ষা প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চমানের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। ডিএসসিএসসি এ পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মোট 128টি কোর্স পরিচালনা করেছে, 5,686 জনকে ডিগ্রি প্রদান করেছে। সেখানে 43টি দেশের 1,255 জন অফিসার এখান থেকে ডিগ্রি নিয়ে নিজ দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি আনন্দিত, এবারেও 18টি দেশের 47 জন বিদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা সহ মোট 251 জন পিএসসি ডিগ্রি লাভ করলেন। আমি চলতি ডিএসসিএসসি কোর্সে সেনা, নৌ, বিমান বাহিনীতে মোট 5টি নারী আসন সংরক্ষণের নির্দেশনা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে আমরা 10টি আসন সংরক্ষণ পরবর্তী রাখি। আমাদের সশস্ত্র বাহিনীতে নারী ক্ষমতায়ন ত্বরান্বিত হয়েছে। অংশগ্রহণকারী অফিসারদের স্পাউসরাও প্রশিক্ষণের অংশ হিসেবে বিভিন্ন গঠনমূলক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, যা আমি মনে করি প্রশিক্ষণের ক্ষেত্রে আরও অবদান রাখতে পারছেন। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জীবনে একটা বিশেষ দিন। এই দিনটির জন্য দীর্ঘ প্রায় 1 মাস কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সাধন করতে হয়েছে। আপনারা সমর বিজ্ঞান ও সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক বিষয়ের উপর উচ্চতর জ্ঞান লাভ করেছেন। আমার বিশ্বাস, এসব প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনাদের উপর অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন ও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য, আমি চাই, আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। আমি কিন্তু সকলে পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে সমান তালে আমাদের প্রতিটি সদস্য চলতে পারে, সে ব্যবস্থাটাই করে দিয়েছি। আমি বিশ্বাস করি আজকে সত্যি জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেছিলেন, একদিন বিদেশি বন্ধুরা আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসবে। আমাদের সামরিক বাহিনী কমান্ড স্টাফ কলেজ আজ জাতীয় সীমারেখা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই কোর্সে বন্ধু রাষ্ট্রগুলোর সামরিক সদস্যগণ বাংলাদেশের ঋতুবৈচিত্র্য, নয়নাভিরাম প্রকৃতি এবং মানুষের আতিথ্যপরায়ণতায় কিছুটা হলেও আবিষ্ট হয়েছেন। স্বাগতিক দেশ হিসেবে আমরা সার্থক, কারণ আপনারাই আমাদের শুভেচ্ছা দূত, যারা বিদেশিরা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। দর্শক, গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও বরিশালের কীর্তনখোলা নদী দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। 2 বছর আগে জেলা প্রশাসন নদী তীরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেও বর্তমানে আরও আওতা বাড়িয়ে নদী দখল করার অভিযোগ উঠেছে তাদেরই বিরুদ্ধে। এভাবে নদী দখল চলতে থাকলে কীর্তনখোলা নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বরিশাল থেকে রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2020 সালের মধ্যে জানুয়ারিতে নগরীর ধান গবেষণা রোডের পাকার মোড় এলাকায় কীর্তনখোলা নদীর তীরের অবৈধ দখল গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। তবে নজরদারির অভাবে আগের চেয়ে আরো বেশি আয়তন নিয়ে বর্তমানে নদী দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। নদী তীরে জেটি, গাইডওয়াল, গোডাউন এবং হট ইয়ার্ক সহ নানা স্থাপনা গড়ে তুলে দখল পাকাপোক্ত করেছেন দখলদাররা। এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে দাবি পরিবেশবিদদের।
অবিলম্বে এইটাকে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করে এই উচ্ছেদ করতে হবে এবং নদীকে গতিশীল করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আইন অনুযায়ী নদীর তীর ঠেকিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। এভাবে নদী দখল চলতে থাকলে কীর্তনখোলা স্বাভাবিক প্রবাহ হারাবে এবং এতে জীবন জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। একটি নদীর জোয়ারের সময় যে পর্যন্ত পানি প্রবাহিত হয় তার 10 ফুট পর্যন্ত নদীর ফোরসর। এই ফোরসর এলাকা এবং নদীর এলাকা কেউ কোনো অবস্থাতেই দখল করতে পারে না বা স্থাপনা নির্মাণ করতে পারে না, যদিও তার ব্যক্তিগত জায়গা হয়ে থাকে। তবে নদীর তীর অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করে রেকর্ডীয় জমিতে স্থাপনা নির্মাণের দাবি করেছেন অভিযুক্তরা। আমার তো সাবকা বলা দলিল আমি দায়খাজনা আমার দায়খাজনা দেওয়া সম্পত্তি এটা যেটা আছে নদীর ভিতরে, এরপর তো নদীর পার আছে। আমি আমার যেটা ভেঙে গেছে আমারটা আমি প্রতিরক্ষার জন্য প্রতিরক্ষা পাচ্ছি সেটা। এদিকে বরাবরের মতো নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে সেটা তার পৈতৃক না নদী। যদি নদীর সম্পত্তি হয় সেখানে আমরা নদীকে রক্ষা করার জন্য সরকারি যে বিধিবিধান আছে তার আলোকে আমরা কাজ করব। কীর্তনখোলা নদী তীরবর্তী প্রায় 3 কিলোমিটার জমিতে 4320টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে নদী বন্দর কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশীয় প্রকৌশলীদের মেরামত করা পাম্প দিয়ে সচল হলো দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষের রবি মৌসুম। 4 বছর নষ্ট থাকা একটি পাম্প চালু করতে পারায় প্রকল্পের সক্ষমতা বেড়েছে। এবার সেচ সুবিধা দেয়া যাবে কুষ্টিয়া সহ দক্ষিণ পশ্চিমের 4 জেলার 95,000 হেক্টর জমিতে। পানি উন্নয়ন বোর্ড বলছে এতে করে বাড়বে বোরো ধানের উৎপাদন। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রকল্পে পদ্মা নদী থেকে পানি পাম্প করে সেচ দেওয়া হয় দক্ষিণ পশ্চিমের কৃষকদের জমিতে। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকল্পের পাম্প হাউসের 3টি পাম্পের মধ্যে একটি নষ্ট হয়েছে 4 বছর আগে, আরেকটি 2 মাস আগে। বিদেশিরা যে পাম্পটি মেরামতের জন্য 12 কোটি টাকা চেয়েছিল, সেই পাম্প মাত্র 3 কোটি টাকায় ঠিক করে দিয়েছে দেশীয় প্রকৌশলীরা। যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করছি মানে টেকনোলজি আমাদের, কিন্তু ম্যাটেরিয়ালস হলো বাইরের, যার কারণে এটা 100% এটাকে আপনার ইনসিওর করা যাচ্ছে যে এটা খুব টেকসই হবে। এই পাম্প দিয়ে এবারে রবি মৌসুমের শেষ সরবরাহ শুরু হলো। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলায় 95,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা আশা করতেছি আমরা গত বছর বা তার আগের বছর যে পরিমাণ এরিয়াতে আমরা ইরিগেশন দিয়েছিলাম আমরা এবার বেশি এলাকা কভার করতে পারবো। তবে খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় 1954 সালে শুরু করা কৃষকের ভাগ্য বদলানো এ প্রকল্পের আওতা এখন কমে এসেছে। এখানেও সংস্কার কাজ শুরু করার কথা বলেন তিনি। যে ক্যানেলগুলা ভরাট হয়ে গেছে এবং প্রয়োজনীয় যে পরিমাণ ডিজাইন অনুযায়ী যে পরিমাণ পানি যাওয়ার কথা সেই পরিমাণ পানি যাচ্ছে না, সেই পরিমাণ পানি নেওয়ার জন্য যে মেইনটেনেন্স কাজটা করা দরকার সেটা আমরা করব এবং সেই কাজটা আমরা অব্যাহত রাখবো। নষ্ট থাকা অপর পাম্পটি মেরামতে টেন্ডার হলেও করোনার কারণে আসতে পারছেন না জাপানি প্রকৌশলীরা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় 3 নৌসেনা নিহত হয়েছেন। মুম্বাইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ডে স্থানীয় সময় বিকাল 4:30টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এনডিটিভি জানায় বিস্ফোরণের সময় নিহতরা জাহাজের মধ্যেই ছিলেন। এই ঘটনার সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যুদ্ধজাহাজটিতে থাকা সরঞ্জামের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ক্রু সদস্যরা দ্রুত সাড়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গেল বছরের নভেম্বর থেকে ইস্টার্ন নেভাল কমান্ডে আন্তঃউপকূলীয় অভিযানে মোতায়েন ছিল যুদ্ধজাহাজটি। কিছুদিন পরেই এটার ঘাঁটিতে ফেরত আসার কথা ছিল। আগামী 3 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের 14তম আসর। দেশের 7 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 12 দলের লড়াই। প্রথমবারের মতো বিপিএল এর খেলা হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হিসেবে ব্যবহার হবে এই গ্রাউন্ড। বাকি 6টি ভেন্যুই ঢাকার বাইরের। ভেন্যুগুলো হলো গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম রাজশাহী, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ। এদিকে এই মৌসুমে পেশাদার লিগের ক্লাবগুলোর অংশগ্রহণে অনূর্ধ্ব 18 ফুটবল লিগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। খেলা শেষ হয়ে যাবে আপনারা সিনিয়রদের, তখন তারা জুনিয়রদেরকে নিয়ে খেলবে এবং এটি প্রথমবারের মতো আমরা অতীতে যদিও
সম্পূর্ণভাবে সব দলকে নিয়ে টুর্নামেন্ট করতে পারিনি, তবে সবাই মত দিয়েছেন এবার টুর্নামেন্ট নয়, এটি লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেটি সিঙ্গেল লিগ পদ্ধতিতে আন্ডার 18 পেশাদার লিগ এর খেলাটা হবে। আজ মাঠে গড়াচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। পার্লের বোল্যান্ড পার্কে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর 2:30টায় মুখোমুখি হবে দুই দল। পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে প্রোটিয়ারা। এবার ওয়ানডেতে নতুন রূপের ভারতের বিপক্ষেও সিরিজ জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলির পরিবর্তে ভারতের টি-20 ও ওয়ানডের অধিনায়কত্ব পান রোহিত শর্মা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার সফরে আসেননি রোহিত। তার পরিবর্তে এবারের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।